এদিকে শিখার জীবনে আসা বন্ধু নামক সেই অদৃশ্য মানব শিখাকে নিয়ে চিন্তা করতে থাকে। তালুকদার পরিবারে শিখার ভবিষ্যৎ মজবুত করার জন্য সে যত যা কিছুর প্রয়োজন সবকিছু করতে সদা প্রস্তুত। কারণ শিখা নিচু পরিবারের মেয়ে, তাই বহু বছর ধরে তালুকদার পরিবারের সবার থেকে মানসিক শারীরিক নির্যাতন, অনাদর, উপেক্ষা, উপহাসের মধ্য দিয়ে যেতে হবে শিখাকে। জুলফা মৃত বিড়াল ও সন্দেশের প্যাকেটটি ঘরের বাইরে নিয়ে গেল, কিছু পথ হেঁটে গেল পিছনের দিকে, সরু খালের মধ্যে ফেলে দিল আস্তে করে। খালের পানিতে পাশাপাশি হয়ে সমান তালে এসে যেতে লাগলো বিড়াল ও প্যাকেটটি। জুলফা খালের পাড়ে দাঁড়িয়ে পাথর চোখে সেদিকে চেয়ে রইল। তার ছেলের কথা ভুলেও মিথ্যা হতে পারে না। এই ছানা তালুকদার তারে মারার জন্যই নিয়ে এসেছে। সে তো তালুকদারের ভালোবাসার নারী ছিল না, ছিল ভোগের বস্তু। ভোগ করেছে, ছুঁড়ে মেরেছে। তাকে মারতে চাওয়াটাও স্বাভাবিক। বাদশা এখন নিজেই শক্তিশালী। যদি সত্য জেনে যায়, ভয়টা সেই অমানুষের সেখানেই। জুলফা চালাকি করে। তার এক চাচাতো বোনের বাড়ি চলে যায় ঘরে তালা দিয়ে। সে যে মরেনি, তাই হয়তো তাকে আবারও মারতে আসবে তালুকদার। বাদশা ফুলবানুর সঙ্গে জংলার ধারে দেখা করে। সে গা ঘেঁষে বসে ফুলবানুর। এমন ঘনিষ্ঠ আর কখনো বসেনি বাদশা। ফুলবানু বাদশার দিকে বিষম খাওয়া চোখে তাকায়, পরখ করে দেখে নেয়। পরক্ষণেই বলে উঠল, আপনার মন খারাপ কেন বাচ্চা ভাই? ফুলবানু চোখের পলক না ফেলতে বাদশা তাকে ঝাপটে ধরে বুকের মাঝে। তার নেত্রযুগল টলমল করতে থাকে অশ্রুতে। ফুলবানু আহাম্মক বনে যায়, বিগলিত স্বরে জানতে চায়, কি হয়েছে বাচ্চা ভাই? কি হয়েছে? খালাম্মা বিছানায় পড়ে আছে? না রে ফুল, মার শরীর ভালো আছে। আমি মনে হয় একটা খুন করুম। ভেজা গলায় বলল বাদশা। ফুলবানু নির্বাক হয়ে যায়, ভীরু চোখে বাদশার বিপন্ন মুখে চায়, বলে, সেদিন না একটা খুন করলেন, এখন আবার কারে মারবেন? নাকি আগেও কাউরে মারছেন? মানুষ হত্যার ইজারা নিছেন নাকি? আপনার হয়েছেটা কি বাচ্চা ভাই? আমার ডর করতেছে। আমি আপনারে হারাইলে গলায় দড়ি দেবো কইলাম। ফুলবানু বাদশাকে অগাধ বিশ্বাস করে। তাই তো কয়েকদিন আগে যখন রাশেদ তার কাছে সাহায্য চাইল, সে তারপরেই বাদশাকে পুরো বিষয়টা জানালো। বাদশা প্রত্যুত্তরে তাকে বলে, রাশেদ ভাই ভালো মানুষ, হঠাৎ কি এমন ঠেকাই পড়ল সে যে নিরলয় কাজটা করতে হইব, তাও মেয়ে মানুষ নিয়ে? মানা করার জো নাই। তুই যাইস, দাঁড়াস না। আমি আড়াল থেকে লুইকা তোরে পাহারা দিমু। সম্ভবত মাতের নিতে তাবিজ জাতীয় কিছু গড়াগাড় করব। আর সেইটা মনে হয় কোনো কুমারী মেয়ের হাত দিয়া করতে হইব। এদের ঘরে তাবিজ কবজের কারবার আসে, আমি জানি। তারপর সেদিন ফুলবানু রান্নাঘর থেকে বের হয়ে দ্রুত গিয়ে কাচারি ঘরের বেড়ায় টোকা মেরে চলে আসে। বাদশা বুঝে যায়, কারণ সে ফুলবানুকে আগে এটা বলে রেখেছে। বাদশা অন্য পথ ঘুরে বাগানে প্রবেশ করে। চোখে আধার সয়ে এলে সব আবছায়া দেখতে পায়। খুঁজে বের করে রাশেদ ও ফুলবানুকে। সে উৎসুক চোখে আম গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে যখন দেখলো ও বুঝলো রাশেদ অনৈতিক কাজে লিপ্ত হতে চাচ্ছে তার মনের মানুষটার সঙ্গে, তখনই বাদশার মাথায় খুন চাপে। সে বাগানে ভারী কিছু খুঁজতে থাকে। একটু দূরে গিয়ে একটা ইট পেল, সেটা হাতে তুলে নিল। এতটুকু সময়ে রাশেদ তার নোংরামিতে একটু অগ্রসর হয়ে যায়, কিন্তু তা শুরু করার পূর্বেই পিছন হতে রাশেদের মাথায় ইটের আঘাত করে বসে বাদশা। এভাবেই সে রাশেদকে হত্যা করে। ফুলবানু উঠে সালোয়ার পরে নেয়। তারা দুজনে মিলে মৃত বাদশাকে তার লুঙ্গি পরিয়ে দেয়, গেঞ্জি দিয়ে রক্ত বের হওয়া মাথা পেঁচিয়ে নেয়। কলাপাতাগুলো দুমড়ে মুচড়ে দূরে নিয়ে গেলে আসে। এভাবে রাত হয়ে যায়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে বাদশা ও ফুলবানু মিলে রাশেদকে টেনে নিয়ে যায় বাড়ির সামনের পথে। ফুলবানু বাদশাকে সব বলে, কেন তাকে ধর্ষণ করতে চেয়েছিল রাশেদ। ফুলবানু গিয়ে ভয় গুটিয়ে শুটিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের ট্যাবলেট খাওয়াতে মতির মা বুঝতে পারেনি এত সময় তার পাশে ফুলবানু ছিল না। বাদশা বেঁচে গেল। তাকে কেউই সন্দেহ করল, কেননা তাকে সন্দেহ করার কোনো হেতু ছিল না। ফুলবানুর জন্য সে সারা পৃথিবী এক করে ফেলতে পারে। যে ফুলবানুকে সে কখনো বাজেভাবে স্পর্শ করেনি, তার সে প্রিয় ফুলবানুকে কেউ অপবিত্র করে দিতে চায়, এটা সে নিতে পারেনি। বাদশা ফুলবানুকে ছেড়ে দেয়, আলগা হয়ে বসে দুর্বোধ্য হাসি ছড়িয়ে বলল, সেদিন খুন করছি তোমার জন্য ফুল, এখন খুন করুম আমার জন্য। বাচ্চা ভাই, বাড়ি গিয়াই আসার পর হইতে আপনারে কি হইছে? জিনে ধরছেনি? কাঁদো কাঁদো স্বরে বলল ফুলবানু। বাদশা সম্বিত ফিরে পায়, বুঝতে পারল আবেগের কাছে ধরাশায়ী হয়ে ফুলবানুকে এমন কিছু বলা একদম ঠিক হয়নি। জীবনের কিছু নির্মম সত্যি, কিছু দুর্বলতা কাউকে বলতে নেই, গোপন রাখতে হয়। বাদশা ফুলবানুকে ভুলিয়ে দেয়, চিবুক ধরে বলে, তোমার ভালোবাসা পরীক্ষা করলাম, উল্টাপাল্টা কথা বইলা বাদ দাও। ওহো, শীত আইসে গেল, মেলা কবে খবর নিতে হইব।
রাশেদ ভাইয়ের কথা মনে পড়লে মন পোড়াবে। উনি এমনিতেই লোক ভালো ছিল, তবে ভাবির সঙ্গে তেমন সুসম্পর্ক ছিল না। মানুষ কেন এটা ভুল বলেই জীবনের মস্ত বড় ক্ষতি হয়ে যায়। ফুলবানুর মুখের উদ্বিগ্ন ভাব মিলিয়ে যায় কর্পূরের মতো, সারা মুখ উজ্জ্বল হয়ে ওঠে যেন ভোরের নরম আলো। কি জ্ঞানী মানুষের মতন কথা জানেন আপনি, শুনতে ভালাই লাগে। এবার ফুল রে ফাঁকি দেওয়ানোর সুযোগ নাই। আপনার কান্দে সইরা হইলেও মেলায় যাবো। আহ্লাদে সুরে অধিকার নিয়ে বলল ফুলবানু। বাদশা ফুলবানুর গালে হাত বুলায় জবাব দেয়, তোমার এই মেলায় না নিয়ে গেলে আমি ভালো থাকবো না এবার। আর্দ্র কণ্ঠে বাক্যটি বলেই বাদশা উঠে দাঁড়ায়। খায়রুল তালুকদার চিন্তার সমুদ্রে ডুবে গেল। কি ব্যাপার, 2 দিন হয়ে গেল জুলফা মরেনি। মরলে খবর নিয়ে লোক আসতো, বাদশা যেত, কিন্তু বাদশাকে দেখা যাচ্ছে স্বাভাবিক হাসি খুশি। সে ছানা সন্দেশ খায়নি। কি করলো সেগুলো তাহলে? কিছুদিন আগে বাদশা তাকে আবিষ্কার করে তাদের জীর্ণ কুটিরে। তারপর হতে খায়রুল তালুকদার দারুণ অস্বস্তিতে ভুগছে। বাদশা তাদের বাড়িতে আছে বহু বছর। তাদের পারিবারিক নানা কাজে বাদশার বিচক্ষণতা ও দূরদৃষ্টিতা নজর কাড়ার মতো। একবার বাদশার টার্গেটে পড়ে গেলে বাঁচা মুশকিল, রক্ত যে তারই। তালুকদার চুপি চুপি চলে গেল বাদশাদের গ্রামে। দেখে ঘরের দরজায় মরছে পড়ায় ছোট্ট একটা তালা ঝুলছে। সে মনে মনে আহত হয়। পাশের ঘরের অন্যদেরকে জিজ্ঞাসা করে জুলফার কথা। তারা কেউই জুলফার সন্ধান দিতে পারল না। সেই বাড়ির সবাই জানে তালুকদারদের বাড়িতে বাদশা কাজ করে। সেই সুবাদে তালুকদার বাদশার মায়ের খোঁজ খবর নিতে আসে। তালুকদার হতাশ মনে ফিরে আসে বাড়িতে। রানীকে নিয়ে বৈঠক বসেছে, সবাই আছে উপস্থিত। আজ চূড়ান্ত হবে সে কি থাকবে না চিরদিনের জন্য তালুকদার বাড়ি ত্যাগ করবে। রানী বাবার পরিবারের পক্ষ থেকে আছে তার বৃদ্ধ মা ও ভাই ভাবি। তারা বলল, জয়নুল তালুকদার বলল, আমার সংসারে প্রথম বউ হইয়া আইল রানী। তার এই সংসারে বহুত অবদান আছে। আমরা কেউ তারে চইলা যাইতে কুমুনা। পাশতে সুফিয়া বিবিও বলে উঠল, ওনার কথাই আমার কথা। আমার 4 বউয়ের মধ্যে সবচেয়ে বড় বউ ভালোবেসি। পোলাপান আল্লাহ দেয় নাই, হয় নাই। এই বয়সে বউ আর দ্বিতীয় বিয়া কইরা কার কাছে বইব? তবু সে না থাকতে চাইলে তো আর আমরা জোর কইরা রাখতে পারি না। রানী কেঁদে ফেলল শাশুড়িকে জড়িয়ে ধরে। আম্মা, আমি আপনাকে সাইরা কোথাও যাবো না। এই বাড়ির গাছের পাতায়ও আমার মায়া জড়ানো আছে। কোন জিনিসে আমার হাতে ছোঁয়া নাই, শরীরের খাটনি নাই। ক্ষণ এই বয়সে দ্বিতীয় বিয়া আর কি দরকার? এইখানে ঘর ভরা মানুষ, সবারই মুখের দিকে চাইয়া জিন্দেগি কাটাইয়া দিতে চাই। সুমন আর 2 বাচ্চারে আমার কাছে কাছে রাখমু। দেওরের পোলাপান আর নিজের পোলাপানে তফাত নাই। আমি যামু না আপনাকে লগে সাইরা। শুকুর আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই। রানীর থাকার ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেল। রানীর পরিবারের লোকজন চলে গেল। ছোট তালুকদারের চাল চলন আজ কয়েকদিন ধরে ভালো ঠেকছে না। এটা আজ করতে পারলো 2 জন মানুষ, একজন বাদশা, অপরজন বড় তালুকদার। বাদশা কারণ জানে, তাই তার মাঝে এ নিয়ে কোনো হেলদোল নেই। সে খেলবে বড় খেলা। সেটা হবে মারাত্মক লেভেলের, ভয়ঙ্কর, বিধ্বংসী। কারো জীবন নিয়ে খেলার পুতুলের মতো নাচিয়ে নিজে আনন্দ করবে, তাকে আনন্দ দিবে না, তা হবে না। খেলা হবে সমানে সমান। কেউ আগে জিতবে, কেউ পরে জিতবে। কারো উল্লাস হবে আগে, কারো উল্লাস হবে পরে। এই পৃথিবী বাকি বুঝে না, বোঝে বিনিময়, বোঝে শোধবোধ। জয়নুল তালুকদার বৈঠকখানায় ছোট ভাই খায়রুল তালুকদারকে ডাকলো, প্রশ্ন করলো, কিরে, তোর শরীর খারাপ? কয়দিন কেমন যেন দেখতেছি তোরে। জমির কাজগুলো পইরা আছে। তেমন না মিয়া ভাই, শরীরটা একটু খারাপ দিতেছে। ওষুধপাতি খাইতেছিস না? ভাই জুবাইরাই না দিল। সামনের সপ্তাহে পঞ্চগড় চুয়াডাঙ্গা শীতবস্ত্র দিতে যাবো। শুরুতে না দিতে পারলে গরিবের কি উপকার হইব? তুই যাওয়া লাগবো না, শরীর যেহেতু খারাপ। বলল বড় তালুকদার। খায়রুল ব্যতিব্যস্ত স্বরে বলল, না, আমি যেমন মিয়া ভাই, পরের বছর বাঁচি না মরি ঠিক আছে। সব কামানোর সুযোগ হাতছাড়া করাটাই বোকামি। আচ্ছা, যাস। সন্ধ্যার পর সুফিয়া বিবি যা আমেনার রুমে প্রবেশ করে। হারিসা নামাজের পাটিতে বসে তসবি গুনছে, আমেনা পান চিবোচ্ছে। তারা মা মেয়ে বেশিরভাগ সময় একসঙ্গেই থাকে, দুজন দুজনার সঙ্গী। পুত্র শোকে সুফিয়া মুহ্যমান। শোক কাটিয়ে ওঠার জন্য মনকে নানামুখী কাজে ব্যস্ত রাখতে চেষ্টার কমতি নেই তার মাঝে। আমেনা দরদ মাখা কণ্ঠে বলল, ভাবি বইন পান দিমুনি, এমন আয়সা পড়বে না মাগো এদিকে। নিজের রুমে একলা একলা বইসা থাকলে আপনি আরো ভাইঙ্গা যাবেন ভাবি।
আপনার তো আরো 4 সন্তান আছে, আমার তো একটাই, 7 রাজার ধন আর তো নাই। সুফিয়া মোড়া টেনে বসলো, বেদনার্ত স্বরে বলল, দে পান দে, জর্দা দিস না, গলায় ঝাঁজ লাগে। খয়ের দিস, বড় মুন্সিরে দিয়া পুরাপুরি বন্ধ করামু। বাড়িতে বদ নজর পড়ছে, অঘটন ঘটতাছে বেহুদাই। আমেনা পান দিল। সুফিয়া পান মুখে পুড়ে দিল। চিবোতে চিবোতে বলল, জুবাইর মার্কেট থেকে আসছে। না, জুবাইর তো আসে এসার পর। কেন ভাবি, দরকার দেখা করতে কমু? হ কইস, শুন একটা কথা কইতে চাই তোরে। কর না ভাবি, কি কথা? আমার ভাইজি আখিমনিরে চাইছি রাজের বউ করতে। বাকিটা তো জানোস কাহিনী। জুবাইরের লগে আখিমনির বিয়া হইলে কেমন হয়? আইজ মাথায় খালি একটাই ঘুরতাছে, দিলে শান্তি নাই। ভাইজিরা আশা দিয়া মন ভাঙলাম। রাজ আমার কথা রাখবো না, এটা আমার চিন্তার বাইরে ছিল। পিতামাতা হারা মাইয়াটার একটা গতি কইরা দিতে পারলে একটু শান্তি পাইতাম। আমেনার মুখাকৃতি এমন হলো যেন আকাশ থেকে পড়ল। হারিসা খাতুন তসবি গণা ছেড়ে অভিজ্ঞ দৃষ্টিতে সুফিয়া বিবির দিকে চাইল। তার দৃষ্টি ক্ষীণ ঘোলাটে। এইটাই তো চিন্তার বিষয়, জুবাইরের সঙ্গে আলাপের বিষয়। জুবাইর লাইগা 1 বছর ধইরা বউ খুঁজি, পোলার পছন্দ হয় না, মনেই ধরে না কোনো মাইয়ারে। কি মুসিবাত কন। তুই আমার লগে যত রাইত হোক দেখা করতে কইস তারে। আমারে মান্য করে জুবাইর, দেখি না আবদার রাখে কি না। রাতে জুবাইর এলে দেখা করে সুফিয়ার সঙ্গে। শুনে সে এক বাক্যে মানা করে দেয়, না বড় মা, মাফ করেন। আত্মীয়ের ভিতরে সম্পর্ক আমি পছন্দ করি না, আর আমি আপাতত বিয়ে করব না। পরে দেখা যাবে সব মতলববাজ। সুফিয়ার বেজায় মন খারাপ হলো। জুবাইর উঠে চলে গেল। মনে মনে বলল, এক গোয়ালের গরু যে। হেমন্ত বিদায় নিয়েছে। প্রকৃতিতে শীতের আগমন শুরু হয়েছে। নিস্তব্ধ মধ্যরাত। শিখা কাঁথামুড়ি দিয়ে তার রুমে ঘুমিয়ে আছে। মায়ের সঙ্গে ঘুমাতে পারে না চাইলেও। টেস্ট পরীক্ষা চলছে, তাই নিজের বিছানায় পড়তে পড়তে ঘুমিয়ে যায়। নুরিও নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। নুরির মুখ বেঁধে ফেলেছে খায়রুল তালুকদার। তার নিজের মুখেও মুখোশ পরা। নুরি চিৎকার করতে পারছে না। কম্পিত চোখে অনুনয় করছে ছেড়ে দেওয়ার জন্যে। তালুকদার নুরিকে চৌকি হতে মাটিতে নামিয়ে আনে, কারণ চৌকিতে শব্দ হবে। নুরির ব্লাউজের বোতাম খুলতে খুলতে হিসিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, তো কাইল রিক্সা পাঠাইলাম, গেলি না কেন মাগি? এখন মজা বুঝ, তরে আমি পুরা ন্যাংটা করবো। খায়েস মিঠা খামু ভোর পর্যন্ত। তোর মাইয়া আইসা গেলে তারেও ন্যাংটা করবো। কচি মাল পিওর আছে, মন বইরা খামু। রিক্সা পাঠাইলে যাইবি, নাইলে এমন কইরা চোরের মতো শীতকাইটা ঢুইকা পড়ুম। বলতে বলতে নুরির শরীরে একটা সুতাও রাখে না তালুকদার। 2 হাত দিয়ে নুরির বুকের মাংসপিণ্ডগুলো খামচে ধরে। একটানা ধর্ষণ করতে থাকে নুরিকে। নুরির শরীরের প্রতিটা ভাঁজে কামড়ের চিহ্ন বসিয়ে দেয়। তার কাজ শেষ হলে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বেরিয়ে যায়। আচম্বিতে ঘুমন্ত নুরি নড়ে ওঠে বিভ্রান্তি নিয়ে। মনে হলো চৌকিতে তার মাথা বরাবর জানলার বাইরে টোকা পড়ল। সে চৌকির কিনারায় পা নামিয়ে বসে, থরথর করে কাঁপতে থাকে। এত বিভৎস, এত কুৎসিত স্বপ্ন কেন দেখলো সে? কেন? একটা সুরাহা করতে হবে অতি দ্রুত। নুরি ভয়ে দোয়া পাঠ করলো মনে মনে। আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। আল্লাহ, আল্লাহ, আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি। তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। সূরা আবু দাউদ, নাসাই, মিশকাত, রিয়াদুস সালিহিন, 981 নম্বর আয়াত। পরের দিন শিখা পরীক্ষা দিতে চলে গেল স্কুলে। নুরির মনে তুমুল অস্থিরতা, উদ্বিগ্নতা। বাদশার কথা মনে হলো তার। বাদশা ছেলেটা আসলে খুব উপকার হতো তার। জীবনের কঠিন সময়ে মানুষের সবার আগে তার কথাই মনে পড়ে, যাকে তার প্রয়োজন। নুরির ভাবনা শেষ হতে না হতেই ঘরে পা পড়ে বাদশা। নুরি অবাক হয়, স্বস্তির শ্বাস ছাড়ে। স্রষ্টা মাঝে মাঝে মানুষকে তার ভাবনা ও বাস্তবতার মিশেল ঘটিয়ে চমকে দেন। আরে বাদশা মিয়া, আসো বসো। খালাম্মা, আয়েশা পড়লাম। আপনার চাওয়া মতে ভাবি কই স্কুলে? হ, স্কুলে আইতে দেরি হইব। আজ টেস্ট পরীক্ষা শেষ হইব শিখার। পরীক্ষা শেষের দিন বাড়িতে দেরিতে আসে ও। সৈগ লগে গল্প গুজব করে। খালাম্মা, আমি খাইয়ে আসছি,
পেট ভরা, ব্যস্ত হইয়েন না। তবুও নুরি বাদশাকে অল্প নাস্তা দিল। খেতে খেতে বাদশা বলল, খালাম্মা, আমার উপর তালুকদার পরিবারের অনেক দায়িত্ব, তাই সুযোগ মিললেও সময় বাইর করমটা আমাকে আবার খোঁজা শুরু করব। নিশ্চিন্তে বলেন খালাম্মা, কি সমস্যা? আমি যথাসাধ্য আপনার উপকার করার চেষ্টা করুম। নুরি ঘরের দরজায় দাঁড়িয়ে চারিপাশ দেখে নেয় অনুসন্ধিৎসু চোখে। না, এই দুপুরে কেউ নেই কোথাও, সবাই গৃহকার্যে ব্যস্ত। নুরি বাদশার কাছাকাছি একটা টুলে বসে কথা গুছিয়ে নিচ্ছে খানিক সময় নিয়ে। বাদশা গভীরভাবে পর্যবেক্ষণ করে নুরির মুখমণ্ডল। নুরির গলার স্বরকে নিচু করে দুঃখিত গলায় জিজ্ঞাসা করে, আচ্ছা বাদশা, তোমাদের ছোট তালুকদারের দাড়ি গোঁফ কত বছর ধইরা রাখছে, নাকি অনেক আগে থেইকাই? বাদশা চৌকস। নুরির একটা প্রশ্ন তার ভিতরে সৃষ্টি করে 10টা প্রশ্ন। সে পানি খেয়ে নেয়। নুরিকে পাল্টা প্রশ্ন করে না, তার কৌতূহল লুকিয়ে রাখে। সঠিক তথ্য বের করতে হলে নুরির অনুগত হতে হবে তাকে। সে সৌহার্দ্যপূর্ণ কণ্ঠে বলল, খালাম্মা, আমি তালুকদার বাড়িতে আছি 10-12 বছর মতো হবে। তখন থেকেই দেখি ওনার এমন দাড়ি গোঁফ। এখন তার আগে ছিল কি না তা তো জানি না। উপায় আছে এটা জানার। একটা হইল তুমি কথায় কথায় কারো থেকে জাইনা নিতে পারো আগে তার দাড়ি গোঁফ ছিল কিনা, কিন্তু এতে আমার বিশেষ সুবিধা হইব না। বাদশা বুদ্ধিদীপ্ত জবাব দেয়, খালাম্মা, তাহলে যেইভাবে আপনার বিশেষ সুবিধা হইব সেইটা করেন। বলা সহজ, করা কঠিন বাদশা মিয়া। সেইটা বড় বিপজ্জনক ও ঝামেলার কাম। এর মধ্যে আমি মহিলা মানুষ, বড় কামগুলা একলা করণ যায় না, লগে আপনজনের সাহায্য লাগে। তপ্ত শ্বাস ফেলে বলল নুরি। বাদশা চোখ বড় বড় করে তাকায় নুরির মুখ পানে, আশ্বাস দিয়ে বলে, খালাম্মা, ডরালেই ডর। আল্লাহ ভরসা, যত বড় কাজই হোক আমি আপনার জন্য করতে রাজি আছি। নুরিও বোকা নয়, তার ভিতরে জেগে উঠল কৌতূহলের চর। মেয়ে শ্বশুর বাড়ির এত পুরোনা চাকর কেন 2 দিনের পরিচয় হওয়া তাকে সাহায্য করতে চায়? তুমি তাদের লোক হইয়া তাদের নয়া আত্মীয়ের লগে হাত মিলাইতে চাও, কারণটা কি বাদশা মিয়া? হেয়ালি হেসে জিজ্ঞাসা করল নুরি। বাদশা সোজাসাপটা উত্তর দেয়, হাত মিলানোর কিছু নেই খালাম্মা। বাদশাহ একাই 10 জনের সমান শক্তিশালী। এত বছর ধইরা তাদের কাজ করে। আপনি তাদের আত্মীয়। ছোট তালুকদারে নিয়ে আপনার কথা শুই না মনে হইল বড় ধরনের কোনো ঘপলা আসে। তারা আপনাদেরকে নিচু চোখে দেখে। এটা আমার সহ্য হয় না খালাম্মা। তাই আমি চাই আপনার উপকার করতে, যদি তা আমার সাধ্যের ভিতরে হয়। তুমি একলাই 10 জন, তাইলে তো তোমার মতো একজন হইলেই আমার চলে। বলেন, আপনার বিশেষ সুবিধা হয় কেমনে? নুরি একটু দম নেয়, কণ্ঠকে খাদে নামিয়ে বলে, তোমারে বিশ্বাস করন যায় বাদশা, তুমি মানুষ হিসেবে ভালো মনের। শুনো, তুমি কি কোনোভাবে ছোট তালুকদারের মুখের দাড়ি গোঁফ কামানোর ব্যবস্থা করতে পারবা? সেটা গোপনে করতে হইব, এবং আমি থাকমু, নইলে শিউর হমু কেমনে তার বিষয়ে। বাদশা এবারও কোনো প্রশ্ন করে না, ক্ষণকাল ব্যয় করে চিন্তিত মুখে বিজ্ঞের মতো বলে, গোপন থাকবো, ধূলিকণাও জানবো না। যদি কেউ জানো সে আমার পক্ষের হবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী হইল মানুষ। মানুষের অসাধ্য কিছুই নাই। বিজ্ঞানীরা গবেষণা কইরা দুনিয়া উলটপালট কইরা ফেলতে পারে, আর আমি এইটা পারুম না? তাহলে আমি বাদশাহ হইয়া কি লাভ হইল? বাদশাহ নামেরও তো একটা হিম্মত আসে খালাম্মা। ইনশাল্লাহ পারুম, তবে টাইম লাগবে সব সেট করতে। আর কি করতে হইব কন? আর কিছু না, আপাতত আমি ছোট তালুকদারের শুধু দাড়ি গোঁফ ছাড়া মুখটা দেখতে চাই। আমি কতটুকু কি করতে পারলাম জানামো আয়সা। আপনিও মানসিকভাবে রেডি থাকেন। এখন যাই খালাম্মা, দোয়া কইরেন। আচ্ছা বাদশা, আল্লাহর হাওলা, সাবধানে যাইও। বাদশা চলে যায় লম্বা লম্বা পা ফেলে। তার এগুতে হবে ধীরে, কাজ করতে হবে ঠান্ডা মাথায়। এক তালুকদারকে নিশ্চিহ্ন করা মামুলি বিষয় না, খুব কৌশলী হতে হবে তাকে। জগতে বড় বড় সব হত্যাকাণ্ডগুলো ঘটেছে ঠান্ডা মাথায়, এবং খুব বিশ্বস্ত কাছের মানুষের দ্বারা। নুরিও মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে কি করবে। শিখার পরীক্ষা শেষ, তাই ফুরফুরে মেজাজে আছে। পরীক্ষা মানে বাড়তি চাপ ব্রেনে। সে বাড়িতে আজ দেরিতে যাবে। কুসুমের সঙ্গে বরের গল্প করবে। শিখা ও কুসুম হাত ধরাধরি করে মাঠে ঘুরে ঘুরে হাঁটলো সামান্যক্ষণ। কিছুটা ক্ষুধা লেগে গেল দুজনার। তারা চানাচুর বুট বাদাম বিক্রেতার কাছে গেল, নাম কব্বর আলী। সে মাঠের একপাশে বটগাছের ছায়ায় বসে রোজ। বড় ডালার মধ্যে কয়েক ভাগে এমন ভাজা পোড়া জিনিসগুলো রাখে সে। বিক্রি ভালোই। তার কাস্টমার এখানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
যদিও মাধ্যমিক বিদ্যালয় হলো গার্লস স্কুল, সে খুদে সৃজন ব্যবসায়ী, যখন যেটা চলবে তখনই সেটাই রাখবে। শিখা ও কুসুম 2 টাকার বাদাম ও 2 টাকা চানাচুর কিনলো। টাকা শিখা দিল, কারণ এখন তার কাছে টাকা থাকে সব সময়। অভাব তার আর নুরির জীবন থেকে বোধহয় পালিয়েছে। চল ওইখানটায় গিয়া বসি, বলল শিখা। মাঠ পেরিয়ে গেলে একটা বড় পুকুর আছে দিঘি সমেত। 2 সখী সেই পুকুর পাড়ে গিয়ে পা ছড়িয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। দুলে দুলে তাদের শীতল ছায়া দিয়ে যাচ্ছে মাথার উপরে থাকা নারকেল গাছের পরিপক্ক শাখাগুলো। কুটকুট করে 2 বন্ধু বাদাম ও চানাচুর খেতে লাগলো এবং শিখা তার বরের গল্প করছে। তার ফাঁকে কুসুম হুট করে বলে উঠল, শোন সই, একটা কথা কাউরে কইবি না কইলাম। কি কইয়া ফালা, কমুনা। কসম? কি এমন গোপনীয় কথা রে? কসম খাইতে হইব? আচ্ছা কসম, এই নাইলের গাছ কসম, পবিত্র পানির কসম, এই যে পান কৌড়িটা ডুব দিল সেটার কসম। আমার প্রেম হইতে পারে একটা ছেলের সঙ্গে। উদাস ভঙ্গিতে শুকশুক গলায় বলল কুসুম। ওরে সই, কস কি তু? কে হে তিনি? গুড় না চিনি? শব্দ করে হেসে জানতে চাইল শিখা। গুড় না চিনি মানে? নাক কুচকে বলল কুসুম। এইটা হলো তোর কাছে তার অবস্থান বোঝার প্রতীকী ভাষা। তিনি হইল গুড়ের চেয়ে বেশি মজার, বুঝলি গাধি? এবার ক। কুসুমের মাথায় গাট্টা মেরে বলল শিখা। আমি নিজেই চিনি না। স্কুলে আসা যাওয়ার সময় মাঝে মাঝেই দেখি আমার দিকে ড্যাব ড্যাব কইরা বয়লা মাছের মতো চাইয়া থাকে। কস কি? খালি চাইয়াই থাকে? বোবা মনে হয়। না, কিসের বোবা? সেদিন আমারে একটা সিরকুট দিছে। শিখা চোখ কপালে তুলে বলে, কই কি লিখছে তিনি? বাড়িতে আছে, লুকায় রাখছি, মুখস্থ আছে আমার। কই তোরে শোন। চঞ্চলা, তোমার নাম কি গো? তোমার কাজল কালো 2টি আখিতে এক সমুদ্র মায়া। আমাকে সেখান থেকে কিছু মায়া ধার দিবে? জবাব দিও। মটরের ক্ষেতের পাশের খেজুর গাছের গোড়ায় রেখে দিলেই আমি পাবো। ওরে বাস, তুই জবাব দিছিস? কি লিখলি? লিখলাম, আমি কুসুম। আপনি কে? আপনার পরিচয় কি? সব জানাবেন। জবাব আসছে? তোর কাছে তো সে গুড় নয়, একেবারে সাদা লাল চিনি সব। গুড় হইলেও সেটা খেজুরের গুড়, বাটালি গুড়, নট আখের গুড়। গল্প শেষে ওরা উঠে দাঁড়ায়। জামার পেছনটা হাত দিয়ে ঝেড়ে নেয় দুজনে। স্কুল প্রাঙ্গণ ছেড়ে বাড়ির পথ ধরে দুজন দুদিকে। পরীক্ষার জন্য শিখা রাজে চিঠির জবাব দিতে পারেনি, টেলিফোনও করতে পারেনি। তাই সে পরের দিন সকাল 11টার দিকে মাকে নিয়ে বড় বাজারে গেল। ফোন ফ্যাক্সের দোকানে একাধিক ল্যান্ডফোন রয়েছে কয়েক ভাগে। দোকানের পিছনে একটা রুম, সেখানে বসে নারীরা প্রবাসী ও শহরে থাকা প্রিয়জনদের সঙ্গে মন খুলে কথা বলতে পারে। সামনের থেকে তখন কোনো পুরুষ পিছনে আসে না। মানুষ টাকার বিনিময়ে কথা বলবে। কত জরুরি আলাপ থাকতে পারে, সুবিধার কমতি হবে কেন? তাই ফোন ফ্যাক্সের সৎ মালিক সকল সুব্যবস্থা রেখেছে সবার জন্য। নুরি মেয়েকে বলল, তুই জামাইয়ের লগে কথা ক, আমি বাইরে থেকে কিছু সদাইপাতি কিনা আনি। শিখা হ্যাঁ সূচক মাথা নাড়ল মায়ের দিকে চেয়ে। শিখা নাম্বার দিলে দোকানের একজন স্টাফ ছেলে ডিজিটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করলো। শিখাকে দেখিয়ে দিল কিভাবে রিসিভার কানে চেপে ধরে কথা বলতে হবে। ছেলেটি চলে গেল। পিছনের রুমে কেউ যাচ্ছে না। নুরি বের হয়ে যেতে টেবিলে বসা ম্যানেজারকে অনুরোধ করে বলল, পিছনের রুমে যেন কেউ না যায়, একটু দেখেন। আমার মাইয়া জামাইয়ের লগে কথা কইব, নতুন বিয়া হইছে, তাই শরম পাইব। ঠিক আছে, কেউ যাইব না। শিখা কখনোই টিএনটি ফোনে কারো সঙ্গে কথা বলেনি। বলার মতো তাদের কাছের কেউ বা দূরে ছিল না। রিং বেঁচে যাচ্ছে। শিখা রিসিভার কানে চেপে ধরে আছে। রাজ নাস্তা সেরে মাত্রই অফিসে এলো। ক্রিং ক্রিং আওয়াজ তুলে ল্যান্ডফোন বেজে যাচ্ছে। রাজ রিসিভ করে বলল, হ্যালো, নওশাদ স্পিকিং। রাজের গম্ভীর ভরাট কণ্ঠস্বর শুনে শিখা নার্ভাস হয়ে গেল। কিছু বলতে পারছে না। শিখা চঞ্চল হলেও কিছুটা ভীত প্রকৃতির মেয়ে। ফোনের এ প্রান্তে কারো সাড়া না পেয়ে রাজ থমকে উঠল। হোয়াট ননসেন্স! নওশাদ তালুকদারকে ফোন দিয়ে আর কি? আমার এক আঙ্গুলের ইশারায় কি হতে পারে ধারণা নেই মনে হচ্ছে। শিখা ভড়কে গেল। ও মাগো, কি কয় উনি? তবুও শিশুসুলভ কণ্ঠে আস্তে করে সালাম দিল নমনীয় গলায়। আসসালামু আলাইকুম ভাইয়া। রাজের শরীর মৃদু ঝাঁকুনি খেল। কণ্ঠের রুক্ষতা দূর হয়ে ভর করল মিষ্টতা। হাত মুঠি করে দেয়ালে ঘুষি মেরে বসলো। নিজেকে ধাতস্থ করে নিল। কিঞ্চিত অপ্রস্তুত গলায় হড়বড় করে বলল, মাই গড, মাই বাটারফ্লাই। খুব সরি, ভেরি সরি। বুঝতে পারিনি তুমি। ইস, বোঝার যদি কোনো ওয়ে থাকতো কতই না ভালো হতো। চুপ করেছিলেন কেন নিষ্পাপ বধূ? জানো, অফিসে মাঝে মধ্যেই এমন ফোন আসে, চুপ করে থাকে ওপাশে। তো আমি এভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলে আর কিছুদিন আসে না। রং নাম্বারগুলো পেরাই এমন জ্বালাতন করে। তুমি কেমন আছো?
পরীক্ষা কেমন হয়েছে? শিখার ভীতিভাব উধাও হয়ে গেল নিমিষেই। বয়সটা আবেগের, তাই কিছু ভুলতে সময় লাগে না। মুখচ্ছবির উপর থালার মতো চকচক করতে লাগলো। লাজুক হয়েও গদগদ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। পরীক্ষা ভালো হয়েছে। আপনি কেমন আছেন? এরপর যদি আর এমন ভাইয়া বলো, 2 ঠোঁট দখল করতে 1 সেকেন্ডের সময় নেব না কিন্তু, আর রক্ষাও পাবে না। তুমি ছাড়া আমি ভালো থেকে কি করে? তোমাকে বুকে পাওয়ার প্রতীক্ষা অবসান হবে যেদিন, পুরোপুরি ভালো থাকবো সেদিন। আম্মা কেমন আছে? আলো আপা, দুলো ভাই সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। লজ্জায় লাল হয়ে ঠোঁট কামড়ে জবাব দিল শিখা। বড় ভাইজান মারা গেল, বাড়ি গেলাম, ইচ্ছে করে দেখা দেয়নি তোমাকে। পাষাণের মতো চলে আসতে হয়েছে। হাতের কাছে সমুদ্র, পথিক পিপাসায় কাতর, অথচ সে জল তার মুখে নেওয়া বারণ। কি কষ্ট, কি যাতনা বোঝাবো। আপনি কবি হইলে ভালো হইতো, তা না হলে বড় বিজনেসম্যান হয়েছেন। আমি তোমার জন্য কবি, বুঝলে, নয়তো আমার সর্বক্ষণ ব্যবসায়ী রূপ। এবার বলো, আমাদের বাড়ি নিয়ে কি কি যেন অভিযোগ ছিল তোমার? না, তেমন কিছু না। সবাই আমার সঙ্গে দুর্ব্যবহার করে, ভালো করে কেউ কথা বলে না। আমাকে থাকতে দিল অসুন্দর একটা রুমে। আমাকে বিয়ে করান আপনার ভুল হয়েছে। রাজ সংকোচ বোধ করলো, বলল, বাড়ির বিষয়টা তোমাকে আগেও ক্লিয়ার করেছি। তোমাকে বিয়ে করি এটা কেউ চায়নি, আমাদের ফাদার ছাড়া। আর আমার ভুল যদি আমি করেও থাকি, তার মাসুল আমিই দেব, অন্য কেউ নয়। আচ্ছা, আমি রাখি। আরো দুজন সিরিয়াল ধরছে ফোনে কথা বলার জন্য। জাস্ট এ মিনিট বাটা ফেলাই, আমি চিঠির উত্তর অপেক্ষায় আছি। তোমার কাপা হাতের ছোট ছোট কালো অক্ষরগুলো আমাকে কত আনন্দ দেয়, তা কেবল আমারই মন জানে। আর জানি ওই বিধাতা, তুমি কবে জানবে জানি না, ভালোবাসি এক পৃথিবী। ফোনের অনেক বিল এলো। নুরি এতক্ষণ সামনে টুলে বসেছিল। শিখা ভ্যানিটি ব্যাগ খুলে বিল মিটিয়ে মায়ের সঙ্গে বাড়ি ফিরে এলো। নুরির তর্স হচ্ছে না। হ্যাঁ রে মা, জামাই ভালো কইরা কথা কইছে? বহুতক্ষণ কথা কইলি? আমগো কথা জিগাইছে? হ আম্মা, বুবু দুলা ভাইয়ের কথাও জিগাইলো, আরো নানান কথা। চোখ নামিয়ে লাজুক ভঙ্গিতে মায়ের জিজ্ঞাসার উত্তর দিল শিখা। রানী অল্প পাওয়া স্বামীশোক কাটিয়ে উঠেছে অনেকখানি। পরনে এখনো শ্বেত শুভ্র শাড়ি, পুরো দস্তুর বিধবার বেশ। সে পুকুরে নির্জন পাড়ে গিয়ে দাঁড়ালো। গাছের শাখা থেকে শীতের রুক্ষতায় রং হারানো কিছু ধূসর পাতা ঝরে পড়ছে তার গায়ে। সে মাথা উঁচি সেদিকে চাইল। কুটিল হেসে মনে মনে বলল, তালুকদার পরিবারে আমি শেষ নিঃশ্বাস অবধি থাকবো। এর একটা কারণ আপনাগো সবার জানা, মায়া মমতা। বাকি কারণটা বাকিটা থাকুক। নয়তো দ্বিতীয় বিয়া না কইরা, না সন্তান জন্ম দিয়া এখানে পইরা থাকনের মানেটা কি হে? তালুকদার বাড়ির 2 ভাইয়ের যৌথ পরিবারের প্রথম বউ রানী। এই 51 সংসারে রানীর অনেক শ্রম ত্যাগ ভালোবাসা রয়েছে। কষ্টের কু একটাই, তার রাশেদ তাকে কোনো সন্তান দিতে পারেনি। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, দীর্ঘমেয়াদী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেছে, কোনো সুফল পাওয়া যায়নি। কেউই নির্ণয় করে বলতে পারেনি দুজনের মধ্যে কার দোষ। সেই সুযোগটায় লুফে নেয় রানী ও রাশেদ। একে অপরকে প্রায় খোঁচা মেরে অপবাদ দিয়ে 5 কথা শোনাতে পিছপা হতো না। রানীর সন্তান হয় না, এ নিয়ে অন্য কেউ কথা না শোনালেও একজন মানুষ তাকে মাঝে মাঝে ঠাট্টার ছলে তুচ্ছতাচ্ছিল্য করত। সে তার মুখে কুলু পেটে দিতে চায়। সে বড় বউ, সেই হিসাবে এই সংসারে তার বহুল কর্তৃত্ব রয়েছে। কর্তৃত্বের স্বাদ, খবরদারি, সুখ অন্যরকম। এই ক্ষমতা সে হারাতে চায় না। ক্ষমতার জন্য জগতে কত যুদ্ধ বিগ্রহ ঘটেছে, তার তো এসব কিছুই করতে হবে না। অল্প বিস্তর সংঘাত ও ঝামেলা পোহাতে হবে তাকে। তবুও সে রাজি। এই আরাম আয়েশের বাসস্থান ছেড়ে যাওয়া মূর্খামি ছাড়া কিছুই নয়। সে তার স্থানে অটুট রবে। বাকি রইল জীবনের হিসাব। বেলা ফুরিয়ে যাবে, একদিন তার বয়স বাড়বে, রোগে শোকে নুজো হয়ে পড়বে, তখন কে তাকে দেখবে? সুতরাং সেই পথ বের করতে হবে তাকে, যাকে আঁকড়ে ধরে সে জীবনের ক্রান্তি লগ্নেও ভালো থাকতে পারবে। তালুকদার পরিবারের সন্তান সে গর্ভে ধারণ করবে। এতগুলো নওজওয়ান পুরুষের বাড়িতে একজনও কি পারবে না তাকে বিয়ে করতে? সন্তান উপহার দিতে পারতেই হবে। সেও কম না। পঞ্চঘাটের পানি খেয়ে বড় হওয়া রানী হয়েই থাকতে হবে তারই তালুকদার গৃহে। এখন কেবল সময়ের অপেক্ষা। কুসুমের মন উড়ে যায় সেই ক্ষণিকের দেখা যুবকটার কাছে। আর দেখা যায় না কেন তাকে? অসুখে পড়ল নাকি? আল্লাহ, কি ভাবছে সে? তওবা তওবা। বেলা অবেলায়, দিবসে নিশীতে কেবল তার কথায় মনে পড়ে কুসুমের। হৃদয় আশিতে তার মুখখানি ভেসে ভেসে উঠে ঘন মেঘের মতো। স্কুলে যাওয়া আসার কালে তার কাজল কালো 2টি আঁখি তাকে যেন খুঁজে ফিরে। একদিন কুসুম স্কুল শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। কিছু দূর হেঁটে গেল সে। পথের পাশে একটা মটর ক্ষেত। ক্ষেতের মাঝখানে সরু লম্বা আল,
কুসুম পথ থেকে খেতে নেমে গেল। পথের চেয়ে ক্ষেতের আল ধরে হেঁটে গেলে সময় কম লাগে। কয়েক হাত হেঁটে যাওয়ার পর কুসুম টের পেল তার পিছনে কারো পদধ্বনি। কুসুম ঘাড় ফিরিয়ে চাইল সেই কাঙ্ক্ষিত যুবকটি। কুসুম হতচকিত চোখে তার দিকে চেয়ে লাজুক দৃষ্টি সরিয়ে নিল, ফের হাঁটা ধরল। কুসুম শোনো। হৃদয় হরণ করা আকুলটাকে কুসুম পা থামিয়ে নেয়। ধরো বলে কুসুমের হাতে একটা ছোট্ট প্যাকেট দেয় সে। কি এটা? বাড়িতে গিয়ে দেখো। কুসুম বলে, আপনি যে এইভাবে আমার পিছন পিছন আসেন, মানুষের নজরে পড়লে আমার বদনাম রটে যাবে। আমি তো সেটাই চাই কুসুম। না, এমন ঘন ঘন আসবেন না, কম কম আসবেন। আচ্ছা, কম কম আসবো। কুসুম চলে যায়। একটুখানি হেঁটে গিয়ে ঘাড় ফিরিয়ে চায়। দেখে ছেলেটিও এক পা দুই পা করে এগিয়ে আসছে, যেন তাকে অনুসরণ করতে পারে। কুসুম একটু পর পর ঘাড় ঘুরিয়ে দেখে আর গায়ের মেঠো পথ মারিয়ে বাড়ির দিকে এগোয়। ছেলেটিও তার থেকে বেশ দূরত্ব বজায় রেখে হেঁটে এলো তার পিছু পিছু। কুসুম বুঝতে পারল ছেলেটি তার বাড়ি চেনার জন্যই এলো। কুসুম একটা বাড়ির ভেতরে চলে গেল। এই বাড়ির ভেতরের পথ শেষ হলে তাদের বাড়ি গিয়ে কুসুম পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। মন উচাটন। অপেক্ষা করার ধৈর্যটুকুও তার নেই। ভাত পরে খাবে, আগে মনের ক্ষুধা নিবারণ করবে, পরে পেটের ক্ষুধা। কুসুম নিজের রুমের দরজা চাপিয়ে দিল। ব্যতিব্যস্ত হয়ে প্যাকেটটা খুলে নিল। এত কিছু কুসুম অভিভূত, আন্দোলিত। একটা চিরকুট পেল। কুসুম আপ্লুত নয়নে ব্যাকুল হয়ে পড়ে নিল। কুসুম, তোমাকে আমার মনের গগনের সুখ পাখি বানাতে চাই, যেই গগনে তুমি মুক্ত বিহঙ্গের ন্যায় দুডানা মেলে উড়ে বেড়াবে। রাজি তো চঞ্চলা? তোমার আমার গোপন প্রণয় রেখো, তোমার আমার গোপন প্রণয় রেখো গোপনে, রেখো মোর নামখানিও গোপন। এটা রিকোয়েস্ট। তারপর পেল কিছু মিল্ক চকলেট। এটা কুসুমের প্রিয় চকলেট। পেল একটা অডিও ক্যাসেট, গায়ক শুভ্রদেব। ক্যাসেটের দুই পিঠে 6টি করে 12টি গান রয়েছে। এতে তার পছন্দের গান রয়েছে 8টি। অন্যদের ঘরে গিয়ে শুনতে হবে না, তাদের ছোট সাইজের একটা টেপ রেকর্ডার আছে। এটা তার ছোট মামা বিদেশ থেকে আসার পর তাদের উপহার দিয়েছে। আহ প্রেম! কুসুম উতলা, সমস্ত অনুভূতি অবশ হয়ে আসছে। তার নিটল দেহের গহ্বরে থাকা পবিত্র রুহটাতে আসন পেয়ে গেল সেই যুবকটি। কুসুম পারলে তাকে দেবতার আসনে বসিয়ে পুজো দিত রোজ সকাল সন্ধ্যা। এত ভালো প্রেমিক সে ইহ জন্মে আর পাবে না। এতটা মায়া কুসুমের জন্যে? কোন গায়ের যুবক সে? না জানি কত দূর হতে আসে কুসুমের মুখ দর্শনের জন্যে। কুসুম দেখল কেবল চিরকুট চকলেট ক্যাসেটই নয়, চমৎকার ভিউ কার্ডও রয়েছে দুটো। কুসুমের মুগ্ধতা অসীমে পৌঁছে গেল। জীবনে এই প্রথম এত সুন্দর সুন্দর উপহার পেল। একটা ভিউ কার্ডে হিন্দি ছবির নায়ক নায়িকা শাহরুখ খান ও জুহি চাওলা। রোমান্টিক অভিনয়ে শাহরুখ খান সেরা। দুটো ভিউ কার্ডই কুসুমের ভীষণ পছন্দ হলো। বাকিটাতে শাবনাজ নাইমের ছবি। এরা দুইজন এই 90 দশকের চলচ্চিত্রের জনপ্রিয় জুটি। কুসুমের চঞ্চল মন ভিউ কার্ডটি দেখছে হাত বুলিয়ে। নায়ক নায়িকা কৃষ্ণ কায়দিঘোল কেশি পেনি ধরে টানছে। কুসুম মনে মনে বলল, সুলতানের ভিউ কার্ড আমার দিল কেন? কি বুঝাইল সখাই? সেও কি আমার চুল ধরে এমন টান মারবো নাকি? আমিও চন্দন ভাইয়ের দোকান থেকে তার ভিউ কার্ড কিনা উপহার দিমু। নায়িকা নায়কের হাতে কামড় দিতেছে, এমন টাইপের, বুঝবে সংকেত। কুসুম সব লুকিয়ে রাখলো সযতনে। আপন মনে মিটমিটিয়ে একচোট হেসে নিল। আকুলি বিকুলি মন নিয়ে কুসুম ভাত খেয়ে উঠল। এভাবে পথের মাঝে অল্প স্বল্প দেখা, চোখে চোখ রাখা, ইশারায় ভাব বিনিময়, চিঠি বিনিময়ের মাঝে কুসুমের প্রেম হয়ে গেল সেই ছেলের সঙ্গে। কুসুম এসবের কিছুই শিখাকে শোনায়নি। প্রেমিকের গুরুত্ব তার কাছে বেশি। শিখাও এই ভিতরে পড়াশোনার চাপের জন্য কুসুমকে জিজ্ঞাসা করেনি কিছু। সেই সময়ে সুযোগও হচ্ছে না। শিখা সকালে এসে স্কুলে কোচিং করে, তারপরে ক্লাস শেষে আবার প্রাইভেট। বাড়ি ফিরতে বিকেল ফুরিয়ে যায় তার। কুসুমের সঙ্গে ব্যক্তিগত আলাপ করার ফুরসত তার মিলছেই না। রাজ শিখার চিঠি পেল। দেখলো চিঠিতে রোমাঞ্চকর কোনো কথা নেই। অতি সাধারণ কথাবার্তা লিখে শিখা চিঠি শেষ করে ফেলা হয়েছে। তবে মজার বিষয় ছিল একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। গ্রামে শীত পড়েছে, শহরে কেমন শীত? আপনি অপেক্ষায় আছেন, তাই চিঠি লিখলাম। কোচিং, ক্লাস, প্রাইভেট, নোট করা সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছি। আপনাকে একটা মজার কাহিনী বলি। আমাদের বাড়িতে আজ ভোরে একজন চোর ধরা পড়েছে। দেখেন না বলতেই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। আমার সেই ঘরের জেঠিরা নারিকেলের পিঠা বানাবে, তাই ওনার 7 বছরের নাতনিকে পাঠালো চৌকির তলা থেকে 2-3টা ঝুনা নারিকেল নিয়ে যাওয়ার জন্য। তো সে চৌকির সামনে বসতেই তার সামনে চৌকি মিছতে গড়িয়ে আসতে লাগলো একের পর এক নারিকেল।
সে নারিকেল নিয়ে গেলে তার মা নারিকেল নিয়ে আবার এলো ঘরে বদল করে নেয়ার জন্য। নারিকেল ভেতর হতে আসতে লাগলো। ভাবি চেঁচিয়ে উঠল কর্কশ গলায়, কোন বান্দর চৌকির তলায় ঢুকেছে রে? হ্যাঁ, অন্তি না শিমুল? বাইর হ কইলাম। তোরা পলাপলি খেলার লাইগা আর জায়গা পাইলি না? কারো শব্দ পাওয়া যাচ্ছে না, তাই ভাবি চৌকির তলায় মাথা নিচু করে তাকালো। আম্মা গো, চোর চোর, সবাই আসেন। বেটারে আমি ধরছি। চোর শেষ রাতে ঢুকলো, বের হতে পারেনি, তাই চৌকির তলায় নারিকেলের স্তূপের আড়ালে লুকিয়ে রইল। আর তাকে যেন না দেখে তাই নিজেই নারিকেল বের করে দিয়ে সাহায্য করলো। তারপর উঠোনে পেয়ারা গাছের সাথে মোটা পাটের দড়ি দিয়ে তারে বেঁধে ফেললো। বাঁধা যায়? ব্যাটার পুরো গা তেলে চুপচুপা। মনে হয় তেলের গ্যালন গায়ে ঢাইলা দিছে, যেন কেউ ধরতে আইলেই হাত ছুটে যায়। কি চেঁচাটা নাই দিল ভাইয়া! যদি দেখতেন আপনি, তখন অবশ্য আমার অনেক খারাপ লেগেছিল সেই চোরের জন্য। ও কালো কুচকুচে সেই চোরের নাম হলো ধলা মিয়া। অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আপনার কথা মাঝে মাঝে মনে পড়ে। আর বিশেষ কি লিখবো? নিজের প্রতি যত্ন নেবেন। ইতি আপনার মধুপুরে শিখা। চিঠি পড়া শেষে রাজ হো 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 করে অট্টহাসিতে ভেঙে পড়ল। সময় করে মধুপুরের অগ্নিশিখার চিঠির জবাব দিবে সে। বাদশাহ তার উপর অর্পিত তালুকদার বাড়ির দায়িত্ব দ্রুত শেষ করে ফেলে ইদানিং। তার এখন বাড়তি প্রচুর কাজ। সেই বাড়তি কাজগুলোই তার জীবনের অন্যতম প্রধান কাজ। সব ভালোর ভালো সম্পন্ন করলে নিজ হাতে তালুকদারকে শেষ করবে। বাদশাহ গদিঘরের ডুপ্লিকেট চাবি বানিয়ে নিল। এই পৃথিবী টাকার গোলাম। টাকা দিয়ে একজন নাপিত ঠিক করলো। তার সেই খালার বাড়ি গিয়ে মাকে দেখে আসলো। তার মা বাদশাকে কোনো গোপন সংবাদ বাড়ির একজনের মাধ্যমে দিত। তার কাছ থেকে বাদশাহ মায়ের গন্তব্য জেনে নিল। তালুকদারের মেজ ছেলে খালেদ তালুকদার বাড়িতে আসলো। রানীর খবর নিতে তার রুমে গেল খালেদ। রানী দেবরের বুকে মাথা রেখে মরা কান্না জুড়ে দিল স্বামীর জন্যে। খালেদের মানসিকতা ভালো উদাস। সে রানীর পিঠে হাত বুলাতে বুলাতে সান্ত্বনার বাণী শোনাতে লাগলো। ভাবি, কান্দো কেন? আমরা আরো 3 ভাই আছি তোমার খবর রাখনের। তুমি এই ঘরে বউ হয়ে আসার পরে ভাইয়ের পরে আমারই কাছে পেয়েছো, তাই আর কাউরে না বললা। আপন ভাই ভাইবা যা দরকার আমারে বললা। রানী খালেদকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে কান্না থামিয়ে নেয়। বিগলিত কণ্ঠে বলে, আপনি সত্যই কইতাছেন মাইজা ভাই? আমার মাথা ছুঁয়ে কথা দেন, তাহলে বড় ভরসা পামো আর শান্তিতে নিশিতে ঘুমাইতে পারুম। খালেদ রানীর মাথায় হাত রাখে বলে, এই যে তোমার ছুঁয়া কথা দিতেছি, যখন যা চাইবা আমি দিব। তোমার কোনো অপূর্ণ স্বাদ থাকলেও তা পূর্ণ করার আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। খালেদ প্রস্থান নেয় রানীর রুম হতে। রানী তুষ্ট হাসে। তার দ্বিতীয় জীবন শুরু হতে যাচ্ছে ভেবেই বুকের ভেতরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস তার। খায়রুল তালুকদার জমির পাড়ে যায়, পায়চারি করতে থাকে। মনে মনে বলে, নুরি, তোর দম আটকানোই এখন আমার একমাত্র কাজ। তুই বাইচা থাকলে আমার বাইচা থাকা রিক্স হয়ে যায়। তুই একটা জ্বলন্ত আগুনের কুণ্ডুলি। সময় সকাল 10 ঘটিকা। শিখা স্কুলে চলে গিয়েছে। নুরি আস্তে ধীরে হেঁটে তাদের বাড়ির ঘন বাগিচার ভেতরে যায়। সম্ভাব্য কয়েকটি গাছের মাথার দিকে চায়, পেয়েও গেল। দেখে নিল একটা আম গাছের ডালে লাল জংলি পিঁপড়া বাসা বেঁধেছে। তারপর অন্যদিকে যায়, আরেকটি উপাদানের সন্ধানও পেয়ে গেল। তার ধারণা যদি সত্যি হয়, সে নিজ হাতে তালুকদারকে কুপিয়ে কুপিয়ে মারবে। নুরি ঘরে ফিরে আসে। সামনের রুম হতে কারো হেরে গলার আওয়াজ শোনা গেল। সে এগিয়ে গিয়ে ঘরের মাছ চৌকাঠে পা রাখতে আটকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ছোট তালুকদার, আপনি সাত সকালে আইলেন যে? তালুকদার হাত থেকে মিঠার মাটির হাঁড়িটি রাখলো টেবিলের উপরে। পাঞ্জাবির এক কোণ পিছন থেকে সামনে উরুর উপর এনে বসলো। ভিলেনের মতো গাল বাঁকিয়ে হেসে বলল, নুরি, তুমি বড়ই নিঠুর বিয়াইন আমার। কই খুশি হইয়া বসতে বলবা, পান বানায়া দিবা, রঙ্গরসের কথা বলবা, তা না কইরা জিজ্ঞেস করতেছো কেন আইলাম? আজগুবি কথা। আজগুবি কথা নয় বেয়াই, এটা হিসেবের কথা। আপনিও বা কেমন বেয়াই? বেআইনের গলা টিপে ধরেন নিজের বাড়িতে? কণ্ঠে উপহাস ঢেলে বলল নুরি। তালুকদার ক্রুড় হাসে বলে, ওইটা মস্কারা ছিল, বুঝো না কেন? কেন আইসেন বইলা ফালান। কইতাছি, তোমার মাইয়া কই? বিদ্যালয়ে? এক শব্দে মিনমিনিয়ে জবাব দিল নুরি। তালুকদারের খাঁটি রূপ উদ্ভাসিত হলো। তুমি হতে তুইতে নেমে এলো সম্বোধন। আমি 2-2 বার রিক্সা পাঠাইলাম, গেলি না কেন?
কলজায় তোর এত হিম্মত? পরশু রিক্সা পাঠামু, যাইবি। আমি যদি কোনোভাবে তোর জামাই আর বেআইনের কানে দেই তুই ধর্ষিতা, তাইলে তোর মাইয়া ভাত খাইতে পারবো অঙ্গ সংসারে? ভয়ঙ্কর চাহনি ফেলে নুরিকে শাসিয়ে কথাগুলো বলল তালুকদার। নুরি নিভে যায় না তালুকদারের চোখ রাঙানিতে। হাড়ি নিয়ে যায় ভিতরে, পিরিচ ভরে রসগোল্লার পান সাজিয়ে নিয়ে তালুকদারকে দেয়। তালুকদার টপাটপ 3টা রসগোল্লা মুখে পুরে নেয়। নুরিকে মুখে তুললে খাইয়ে দিতে চায়। নুরি মুখ বিকৃত করে অন্যদিকে ঘুরিয়ে নেয়। বুঝলো রসগোল্লা বিষমুক্ত, কারণ সে সবগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আনলো। আমি ধর্ষিতা, এটার প্রমাণ কি? নিচু স্বরে নুরি জিজ্ঞাসা করলো তালুকদারকে। যেই পুরুষেরা সারা রাত ধইরা তরে মজা দিছে, তাদের একজন কইল আমারে প্রসঙ্গক্রমে, বুঝাইছে? তো সেই সুযোগ নিয়ে আমিও তোরে ভোগ করতে চাই। ভালোই ভালোই আমার কাছে আইবি, নইলে সব ফাঁস কইরা তগ মা মাইয়ারে গ্রাম ছাড়া করুম। ভাইবা দেখ, আমার লগে বিছানায় শুইবি না গ্রাম ছাড়া হইবি? তুই আমার কি করবি? আমার পাকা বালটাও ছিঁড়তে পারবি না। ক্রোধান্বিত কণ্ঠে হুমকি ধামকি দিয়ে বলল তালুকদার। নুরি আজ করতে পারে তালুকদারের বলা পুরোটা সত্যি নয়, আংশিক সত্যি হতে পারে, কেননা সে নুরির গলা টিপে ধরেছে। এতে সহজে অনুমেয় সে নুরির উপর কোনো কারণে ক্ষুব্ধ। নয়তো একজন নতুন অতিথির সঙ্গে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন হীন আচরণ করতে পারে না। নুরি তবুও নীরব থাকে। তালুকদারকে পাল্টা প্রশ্নের বেড়াজালে সে এখন আটকাবে না। কথায় কথা বাড়বে, এতে সময় গড়বে। তালুকদারকে বিদায় করতে পারলেই সে বাঁচে। আপনি এখন চইলা যান, আমার শরীর খারাপ। সামনের সপ্তাহে রিক্সা পাঠায়েন, কথা দিলাম যামো। নিরীহ সুরে বলল নুরি। তালুকদার উঠে দাঁড়ায়, নুরির দিকে চেয়ে কামাতুর চোখে বলে, ঘরে তো কেউ নাই, কাছে আয়, হাত বুলায় আদর কইরা দেই। এখন না, যেই দিন কাছে আসমো সেদিন যা ইচ্ছা কইরেন। দাঁতে দাঁত পিষে বলল নুরি। তালুকদার হক মওলা বলে গোফদারিতে হাত বুলিয়ে বেরিয়ে যায় নুরির ঘর হতে। নুরি দপ করে চলে উঠল, চেয়ারের হাতল ধরে বসে পড়ল মাটিতে। দাঁত চিবিয়ে বিড়বিড়িয়ে বলল, তুই শাস্য রে পশু, তুই শাস্য। নুরি উঠে দাঁড়ায়, মিঠাইয়ের হাঁড়ি নিয়ে পুকুরের একপাশে যায়, পাড় দিয়ে নেমে যায়। হাঁড়িতে পানি ভরে নেয় কলসিতে পানি ভরার মতো করে, হাত দিয়ে কচলে গুঁড়ো গুঁড়ো করে নেয় সব রসগোল্লাগুলোকে। অতঃপর পুকুরের পানিতে মিশিয়ে ফেলে দেয় সব। হাঁড়ি ভালো করে ধুয়ে নিয়ে আসে, মই দিয়ে ঘরের চালার উপর উঠে হাঁড়িটা রেখে দেয়। ব্যাস, শিখা আর টের পাবে না। সকালে জয়নুল তালুকদার ছোট ভাইকে ডাক দিল, বলল, বৃহস্পতিবার উত্তরবঙ্গে শীত বস্ত্র নিয়ে যাবো, কেনাকাটা শেষ, রেডি থাকিস গেলে। আচ্ছা মিয়া ভাই, আমি তৈরি থাকুম। কে কে যেতেছি আমরা, আর আইটেম কি কি? নম্রস্বরে জিজ্ঞাসা করলো খায়রুল তালুকদার। আমি, তুই, বাদশা, সীমন্ত আর এলাকার কিছু ভলেন্টিয়ার পোলাপান যাইতাছি। আইটেম গিয়া হলো কম্বল, সোয়েটার, কানটুপি, মাপলার, মোজা ও পা মোজা। বহুত হইছে। খালেদ বাড়িতে আছে, যাইবনি? না, সে আইছে তার কামে, পরশু চইলা যাইব। ঠিক আছে মিয়া ভাই। আদুরি রানীর রুমে গেল বিমর্ষ মুখে। পালঙ্কের একপাশে বসলো দরজা বন্ধ করে দিয়ে। রাশেদ প্রয়াত হওয়ার ৪৫ দিন এখনো অতিক্রম হয়নি। বিধবা রানী শুয়ে বসে শোক পালন করে, কোনো গৃহকার্যে হাত লাগায় না সে। অন্যরাও কেউ তাকে কিছু বলছে না, কে বলবে? গৃহকর্ত্রী সুফিয়া বেগমকে ডিঙিয়ে কথা বলার সাহস তেমন কারোরই নেই। সুফিয়া বিবির বহু ছোট ছোট কুকর্মের সাক্ষী ও সঙ্গী ছিল তার বড় পুত্রবধূ রানী। এটাও সুফিয়া চুপ থাকার বড় একটা কারণ, যেগুলো তার মেয়ে আদুরিও জানে না। আদুরি ছোট ছিল তখন, মুখ ফসকে যেতে পারে বয়সের দোষে। রানী যখন বউ হয়ে আসে তখন আদুরি ছোট ছিল। আদুরির অনেক দেখাশোনা তার করতে হয়েছে বড় ভাবি হিসাবে, তাই দুজনার প্রতি দুজনার মমতা কম নয়। রানী আদুরির অভিব্যক্তি দেখে কিছু টের পেল। আদুরি মুখ খোলার পূর্বেই রানী নিজে থেকে চেঁচে বলল, কি রে আদুরি, কিছু কইবি মনে হয়? আদুরি ভেজা গলায় প্রেমিক শোয়েবের কথা বড় ভাবিকে জানালো সব। কবে থেকে সম্পর্ক, কিভাবে সম্পর্ক, কোন গ্রামের ছেলে শোয়েব, কি কর্ম করে শোয়েব ইত্যাদি সব শুনে রানীর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আদুরির হাত ধরে ফেলল রানী, আর্দ্রকণ্ঠে চোখ বড় বড় করে বলল, কি করলি তুই এইটা? তোদের ঘরে শত নিয়ম, জানোস না? নিয়ম ভাঙন কি সুজা কথা? এখন কেমনি কি হইব? বাবা তো তোর বিয়া ঠিক কইরা ফালাইব এই ভিতরেই। আমারও কথা হইল, আবি একটা মায়া ঘরে ধইরা রাখন ভালা না। ভাবি, আমি পলায়া যামু সোয়াইবরে নিয়া,
দেশান্তরি হমু দরকার পড়লে, কেউ খুঁজা পাইবা না। রানী বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়, বলে, বেদিশা হইস না, তোরে জানে মাইরা ফালাইব তোর বাপে, আর তোর জল্লাদ ফুপু হ্যারেও মাইরা ফালাইব। 1 গ্রামের পুলা, 2 তালুকদারের তারে বাইর করতে টাইম লাগবো না। তুই আমার বুদ্ধি ল, এমনিতে লুকাইয়া দেখা কর, সুযোগ হইলে খবর পাঠা আগে তার কাছে, কখন কেমনে দেখা করবি। আচ্ছা ভাবি, ধন্যবাদ। থাকো, দেখি কারে দিয়া খবর পাঠানো যায়। বিপন্ন মুখে উঠে যায় আদুরি। সেদিন বিকালে শোয়েব তাদের স্থানীয় বাজারে যায় চা খেতে। বরকতকে দেখে সে আড়ালে ডেকে নেয় একটা দোকানের পিছনে। তারও আদুরির প্রেমের অন্যতম বাহক হলো এই বরকত। আদুরি কলেজে পড়ার সময় তৃতীয় জনের সাহায্য লাগেনি, কিন্তু পড়া বন্ধ করে দেওয়ার পর হতে বরকতকে দিয়েই আদুরি চিঠি ও খোঁজখবর আদান প্রদান করে থাকে শোয়েবের সঙ্গে। কিরে বরকত, কি খবর? নেন, আদুরি আপা এটা দিতে কইছে আপনেরে। তুই যাস না, দাঁড়ান। বরকত দাঁড়িয়ে রইল। শোয়েব দেখলো আদুরি চিরকুট, সে মন দিয়ে পড়ল। সোয়াইব, বৃহস্পতিবার সকালে আব্বা কাকা বাদশাহ এরা সবাই শীতবস্ত্র দিতে যাইব, এই সুযোগ মিস করা যাইব না। তখন তোমার সঙ্গে দেখা করব, জরুরি। কখন কই আসব বলে দিও, বরকতের কাছে উত্তর দিও। শোয়েব দোকানে ঢুকে একটা কলম নিয়ে এলো। বাইরে এসে হাতের পিঠে চিরকুটের উল্টো পিঠ মেলে নিল, জবাব লিখল। বরকতের শার্টের পকেটে রেখে হুঁশিয়ারি করে দিয়ে বলল, গিয়ে আদুরির হাতে দিবি, খুব সতর্ক হয়ে যাবি। আর ধর, এই 10 টাকা নেই, নাস্তা করিস। বরকত খুশি হয় চকচকে 10 টাকার নোট পেয়ে। রাজমণি হোটেলে গিয়ে এই 10 টাকা দিয়ে পরোটা, সুজির হালুয়া, কলিজা সিঙ্গারা খাবে। সে মাথা নামিয়ে বলে, জো আচ্ছা ভাই, আমি যাইগা। বরকত আদুরিকে এনে দেয় চিরকুট। আদুরি নিজের রুমে গিয়ে চিরকুটটা পড়ল মনোযোগ দিয়ে। প্রিয়সী, তোমাদের জংলা বাগানের চেয়ে নিরাপদ ও উত্তম স্থান আর কোথায় আছে বলো? সেখানে তো আমরা বিকেলে দেখা করছি। তুমি বৃহস্পতিবার মাগরিবের পর অন্ধকার হয়ে গেলে এই বাগানে চলে এসো। এত বড় সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমায় একটু নিবিড় ছোঁয়ার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে প্রস্তুত। আর মাত্র গ্রামের কয়েক বাড়ি ডিঙিয়ে যেতে পারবো না। আমি অপেক্ষায় থাকবো সোনা। আদুরি প্রতীক্ষায় দিন গুনে সেই শুভ মুহূর্তের। সেই রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। 10টার দিকে খালেদ রানীর রুমে আসলো। রানী গোপন চিত্ত আন্দোলিত হয়ে উঠল। মাইঝা ভাই, আপনি বসেন না। সুমনা কি করে? সুমনা মেয়েরে নিয়ে ঘুমাই, আমি সকালে চইলা যাবো, তাই তোমার থেকে বিদায় নিতে এলাম। কিছু লাগবে তোমার? আমি আইতে আমু, বলো। রানী খালেদের 2 হাত ধরে ফেলফেলিয়ে কেঁদে ফেলল। আমার যা লাগবো তা কি দিতে পারবেন? একজন মানুষের অভাব কেমনে দূর করুম আমি? কেমনে? তিনি কত সুহাগ মহব্বত করতো আমারে না জড়াইয়া ধরলে ওনার ঘুম আইতো না। বলতে বলতে রানী খালেদের 2 পায়ের উপর লুটিয়ে পড়ে। খালেদ ভেবাচাকা খেয়ে উঠে ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। রানীর 2 বাহু ধরে দাঁড় করায় বলে, তোমার মাথা ঠিক নেই ভাবি, তাই এলোমেলো বকছো। বলো, কিছু লাগবো? রানী খালেদের বুকে মাথা রাখে, বেদনা ভরা কণ্ঠে বলে, আমার কিচ্ছু চাই না, কেবল আপনার ভাইয়ের অভাব মিটাইয়া দেন। আশ্চর্য ভাবি, পাগল হইছো? আমি কিভাবে এটা মেটাই? কেন? দেবর আর স্বামী প্রায় কাছাকাছি, চাইলেই সব করণ যায়। এই বলে রানী মুখ ঘষতে থাকে খালেদের বুকে। একজন পুরুষ রাতের নির্জনে একজন নারীর এমন ঘনিষ্ঠ সান্নিধ্য পেলে কিঞ্চিত হলেও দুর্বল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। খালেদ রানীকে বুকের সঙ্গে লেপ্টে ধরে, পিঠের উপর নিচে হাত বুলাতে বুলাতে সংযত স্বরে বলে, তুমি কি আবার বিয়ে করতে চাইছো ভাবি? তাহলে চইলা গেলা না কেন? আমি তোমারে চাই খালেদ, তোমার বউ হইতে চাই, তোমার বাচ্চা পেটে ধরতে চাই। দয়া করো, সুমনার চাইতে বেশি সুখ দিমু তোমারে। খালেদ আগুন চোখে রানীর দিকে চায়, ঘৃণায় ছি উচ্চারণ করে রানীর রুম ত্যাগ করে। ক্ষিপ্ত মেজাজ নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। রানী ডুকরে কেঁদে উঠে বিছানার চাদর খামচে ধরে। বৃহস্পতিবার সকালে তালুকদার সবাইকে নিয়ে শীতবস্ত্র বিতরণ করতে রওনা দিল। আদুরি দুপুরে গোসল সেরে মুহূর্ত গুনতে লাগলো। সন্ধ্যা মিলিয়ে রাত হলো, চলছে অমাবস্যা। প্রকৃতি জুড়ে ঘুটঘুটে অন্ধকার। বাড়িতে তেমন পুরুষ নেই, সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে গেছে। আদুরি বিকালে মাকে বলছে ভাবির সঙ্গে ঘুমাবে আজ রাত। ঘরে পুরুষ নেই বলে সদ্য বিধবা ভাবি নিঃসঙ্গ অনুভব করছে।
রানী আদুরিকে বলেছে সে দিকটা দেখবে, তাকে খুঁজলেই সে বরকতকে জংলায় পাঠাবে। রানী আদুরিকে সাহায্য করার অন্যতম কারণ সে খালেদের সঙ্গে সম্পর্ক করতে চায়, এতে যদি আদুরির সাপোর্ট পাওয়া যায়। রাতের আধার মারিয়ে আদুরি চলে যায় বাগান পেরিয়ে জংলার ধারে। এটা তার বাড়ি, তার চেনা পথ, তাই কোনো আলো ছাড়াই আদুরি নির্বিঘ্নে চলে যেতে পারল। কারো নীরব পদচিহ্ন টের পেতে শোয়েব তার হাতের ছোট্ট পেন্সিল লাইটটা জ্বালিয়ে নিল। সে আলোয় আদুরি দেখল শয্যা পাতানো হয়েছে, একটি কয়েল জ্বলছে। সে পায়ের স্যান্ডেল খুলে নিয়ে চাদরের উপর উঠে বসলো। হিসিয়ে চমকিত কণ্ঠে বলল, বাবা, একেবারে বিছানা বানাইলেন? আমরা কি ঘুমাবো নাকি এইখানে? ঘুমোবো না, বাসর করব আমি তুমি মিলে। কারণ এই রাত তোমার আর আমার। অপার্থিব সুখ থেকে দুজন দুজনকে বঞ্চিত করা হবে বোকামি। মাতালের মতো জড়ানো কণ্ঠে বলল শোয়েব। আপনি এগুলো কিভাবে আনলেন? চাপা স্বরে জিজ্ঞাসা করলো আদুরি। সেই সামনে শোয়েবকে আপনি করে বলে, চিঠিতে তুমি করে কথা বলে। শোয়েব আদুরির হাত ধরে বলল, এই যে একটা কাগজের শপিং ব্যাগে করে নিয়ে আসছি। চাদর, কয়েল, ম্যাচ, গামছা, হাওয়াই বালিশ, আমার গায়ের শাল। এই গায়ে দিয়া দুজন একটু শুয়াও যাবে। এখানে ভালোই ঠান্ডা লাগছে, তাই না? শোয়েব আদুরিকে জড়িয়ে নিয়ে এক হাত কাঁধের উপর দিয়ে জিজ্ঞাসা করে, কিছু করতে পারলে বিয়ের ব্যাপারে? না, নিয়ম ভাঙলে আমাদের দুজনেরই মৃত্যুদণ্ড দিব তারা। আমি আপনাকে ছাড়া কিভাবে অন্য পুরুষের বুকে মাথা রেখে ঘুমাবো? বলেই আদুরি শোয়েবের গলা পেঁচিয়ে ধরে নীরব কান্নায় ভেঙে পড়ল। শোয়েবও চোখের পানি ছেড়ে দিল। গামছা দিয়ে আদুরি চোখের পানি মুছে দিল। হাওয়াই বালিশটার কাঠিটা বের করে ফু দিয়ে ফুলিয়ে নিল। আদুরিকে নিয়ে এক বালিশে একই চাদর গায়ে দিয়ে শুয়ে গেল। আদুরি বলল, এই বালিশ আপনাদের আছে? হ্যাঁ, আমার আব্বা যখন জাহাজে যাতায়াত করত তখন এই হাওয়াই বালিশ সঙ্গে রাখতো, পথে শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য। কেউ দেখে নাই ব্যাগ নিয়ে বাইর হইতে? না তো, কে দেখবে? চাদর, গামছা আমার, কয়েল বালিশ আমার রুমেই ছিল। কয়েল আনাতে বড় উপকার হইছে। তোমাকে আমি এহজন্মে পাবো না চিন্তা করতেই হৃদয় ছিঁড়ে যায় প্রেয়সী। দুজন লুকিয়ে বিয়ে করে ফেললে কেমন হয়? ওই যে মাইরা ফেলাইবো। আদুরি খানিক চুপ রয়। শোয়েবের ভারী নিঃশ্বাস তার অন্তরে শিরশির অনুভব জাগিয়ে তোলে। অসহায় সুরে সে বলল, আচ্ছা, আমরা দুজন তো দুজনকে পাবো না, তাহলে দুজন অন্য কাউরে বিয়ে না করি? সম্ভব বলো? কসমিন কালেও সম্ভব না। তুমি তোমার পরিবারের একমাত্র মেয়ে, তারা তোমাকে পাত্রস্থল না করে চিরকুমারী করে ঘরে বসিয়ে রাখবে? আমিও পরিবারের ছোট ছেলে, বিয়ে না করায় রাখবে? তাহলে আর বিকল্প কোনো ব্যবস্থা নেই? আমি দেখি না, অনেক কষ্ট হলেও মেনে নিতে হবে। আদুরি আবারও অশ্রুবাণে ভেসে গেল। সে প্রাণ দিয়ে ভালোবাসে শোয়েবকে। শোয়েবও অনেক বেশি ভালোবাসে আদুরিকে। এভাবে দুজন ভবিষ্যৎ বিরহ জাগানিয়া কথাস্রোতে হারিয়ে যায়। নিবিড় নির্জন তিমির আধার রাত্রিতে দুজন না চাইলে ডুবে যায় অন্তরঙ্গ মুহূর্তে বেশ কিছু সময়ের জন্যে। তারপর হারানোর ব্যথা বুকে নিয়ে দুজন দুজনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, চলে যায় যার যার গন্তব্যে। শীতের অবসন্ন বিকেল। প্রকৃতি তার সমস্ত রুক্ষতার দায় স্বীকার করে ঝিমিয়ে পড়েছে। আকাশটা ক্রমশ বর্ণিল হয়ে উঠেছে, যেন স্রষ্টা নিপুণ হাতে রং তুলির আলপনায় মেতে উঠেছে অম্বরের বুকে। পাখিরা নিরে ফেরা তারা নিয়ে উড়ে যাচ্ছে। রাজহাঁসগুলো পুকুর থেকে উঠে এসেছে, দুলে দুলে খোয়ারের দিকে হেঁটে যাচ্ছে। এমন সময় উঠান হতে পরিচিত কারো কণ্ঠের হাঁক শোনা গেল, কই গো নাতনি, কই আসো। নুরি কয়েক পা এগিয়ে এলো। সেই চিরচেনা খাকি পোশাক পরা চেনা ডাকপিয়ন আতাহার আলী। চাচা মিয়া বসেন, শিখা আইতেছে। আতাহার আলী ঘরে প্রবেশ করলেন, চেয়ার টেনে বসলেন। নুরি ব্যস্ত সমেত হয়ে ভাপা পিঠাও এক গ্লাস পানি এনে দিল। তিনি খেতে খেতে নুরির প্রশংসা করলেন। বুঝলে মা, পায়ে হেঁটে 10 গ্রাম চাই আমরা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের মনের কথা জরুরি খবর বিলি করি, কিন্তু খুব কম জনেই আছে তোমার মতো করে সম্মান করে একজন ডাকপিয়ন রে। শিখা ওড়নার আঁচলে ভেজা হাত মুছতে মুছতে আতাহার আলীর সামনে এলো। পিয়ন দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নাতনি? পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ দাদা, ভালোই চলছে, দোয়া করবেন। ধরো তোমার জামাইয়ের পত্র, সময় করে উত্তর দিয়ে দিও। মনি দাদা, আপনি কি সবার বাড়ি রিকশায় কইরা যান না বা পায়ে হাইটা? না বইন, ডাক পিয়নেরা পথের মানুষ, অল্প আয়ের মানুষ, যানবাহন ব্যবহার করলে পোষায় না। দীর্ঘশ্বাস ফেলে বললেন আতাহার আলী। তারপর উঠে চলে গেলেন। শিখা করুণ চোখে চেয়ে রইল সেই ডাকপিয়নের হেঁটে যাওয়ার দিকে। মানুষটার আকৃতি মাঝারি গড়নের, স্বাস্থ্য মোটামুটি, হাতে একটা চেনের ঘড়ি, গায়ের রং ফর্সা, কিছুটা গোলগাল, সুন্দর মায়াবী চেহারা,
কাঁধে চওড়া ফিতার পাটের ঝুলানো মজবুত একটা ব্যাগ। সেই ব্যাগে উনি যত্ন করে বয়ে চলেন কত হাজারো মানুষের প্রিয়জনের মনের কথা। তার পরনে কোটের আকৃতি শার্ট ও ঢিলে প্যান্টটি একই রঙের, হালকা হলদে কিংবা খাকি রঙের বলা যায়। কোটের বুক পকেটে দুপাশে, নিচে দুই সাইডে কাটা। রোজ পড়তে পড়তে ওনার গায়ে বেশ মানিয়ে গিয়েছে নিজ পেশার ইউনিফর্মটি। শিখা মুখ ঘুরিয়ে মাকে বলল, পিয়ন দাদারে দেখলেই আমার মায়া লাগে আম্মা, নিজের আপন দাদা মনে হয়। আমার দাদাও কি এমন সুন্দর ছিল আম্মা? তোর দাদা লম্বা ছিল, শুকনা ছিল, ব্যবহার এত ঠান্ডা ছিল না। তোর বয়স যখন 2 তখন মারা যান উনি। এনারে অনেক আগে থেকে আমি চিনি। তোর উত্তর ঘরে চাচাকেও চিঠি, টাকা নিয়ে আসতো। যা রুমে গিয়ে জামাইয়ের চিঠি পড়, উত্তর দিতে বিলম্ব করিস না। মায়ের মধুর আদেশ পেয়ে শিখা নিজের রুমে চলে যায়। বিছানায় উপর হয়ে শুয়ে যায়, বুকের নিচে পাতলা একটা বালিশ দিয়ে। হলদে খামটা ছিঁড়ে নেয়, মাথা ঝুঁকিয়ে বোবা ভাষায় পড়তে লাগলো শহর হতে আসা তার নব বরের 2 পৃষ্ঠার চিঠিখানা। মাই বাটারফ্লাই, কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো। তুমি প্রতিক্ষণ ভালো থাকো, এই আমার অত্যন্ত চাওয়া। আমি ভালো কিনা তা ঠিক জানি না। আমার একলা বারান্দায় হু হু করে শীতের পশ্চিমা বাতাস বয়ে যায়। সেইক্ষণে ভিতরটাও খা খা করে ওঠে। আমার চারপাশে হাজারো মানুষের ভিড়, তাদের মুখরিত আনাগোনা, তবুও তুমি নামক মানুষটার অভাব আমাকে নিস্তব্ধ করে দেয়। বিরহের রাশি রাশি স্তূপ আমার মন ভূমিতে। এই অসীম বিরহের মাঝে যতটুকু ভালো আছে প্রিয়, তাও তোমারই জন্য। কারণ আমি তোমাকে পাই ভোরের নরম আলোতে, দুপুরের আগুন রাঙা রোদ দুপুরে, পরন্ত বিকালে ঘন ছায়ার মাঝে, সাজের বর্ণিল মেঘে, নিশিরাতের নিদ্রাচ্ছন্ন স্বপ্নের মাঝে। তোমার বিরহ এই যুবকটাকে পোড়ায়, কাঁদায়, ভাবায়, উদাস করে তোলে। প্রিয়া, আমি জানুয়ারি মাসে যে কোনো সময় বাড়িতে আসব। এরপর আসবো তোমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে, তার আগে আর আসবো না। প্রতি বছর এই সময়ের মায়ের অনুরোধে শীতের কয়েক রকম পিঠা ও রসের ক্ষীর খেতে গ্রামে আসতে হয়। কিন্তু এবার তো মা আমার উপর বেজায় অসন্তুষ্ট। এদিকে ওনার বড় সন্তান নেই, সব মিলে সিচুয়েশন ভিন্ন। তবুও আমি আসবো মাকে দেখতে এবং তোমার ওই নিষ্পাপ কচি মুখখানি দেখার জন্য। আমাদের বাড়িতে এসে পরে তোমাদের বাড়িতে আসবো। মন দিয়ে পড়াশোনা করো। 10 বছরের সাধনার ফল, এসএসসির রেজাল্ট, প্রয়োজনীয় যা লাগে কিনে নিও। আমি আসলে টাকা দিয়ে দেবো। সময় না পেলে জবাব দিতে হবে না। আমাদের তো দেখাই হচ্ছে। আম্মা, আপা, দুলো ভাইকে আমার সালাম দিও। ইচ্ছে করে তোমায় গভীরভাবে কিছু লেখি, কিন্তু তুমি যদি মাইন্ড করো তাই অনুভূতিকে জলাঞ্জলি দিলাম। তুমি প্রেমিকা হয়ে ওঠো, তবেই না বলবো গোপন কিছু। একটা ধাঁধা, ও তো জানাবো তোমার মুখোমুখি হয়ে। যা দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। কি আমি কুলে দিতে পারতাম, বাট নো। ভেবে খাতায় লিখে রেখো, আজ আর নয়, অনেক ভালো থেকো আমার নীরব ভালোবাসায়। সমাপ্তিতে তোমার আমি। শিখা চিঠিটি বুকের মাঝে চেপে ধরল। হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, তবুও 2 অধর কোণে দুষ্টমিষ্ট হাসির ফোয়ারা আনমনা হয়ে আছে। মায়ের ডাকে সম্বিত ফিরে পায় শিখা। কইতেছি আম্মা। এতক্ষণ লাগে সামান্য একটা পত্র পড়তে? তোর সেতারা চাচির থেকে আমগো কোদালটা নিয়ে আয়। এক খল্লাসে এই বেডের কারো কিছু নিলে আর দিয়া যায় না, গিয়া আনতে হয়। মরার মন আমার, কেউ কিছু চাইলে না দিয়াও পারি না। শিখা ছুট দেয় সেই ঘরের দিকে। 2 উঠান ডিঙিয়ে সেই ঘরে যায়। কোদাল চাইতেই পেয়ে যায়, এনে দেয় তার এক দাদি। তিনি তার ভাঁজ পড়া ললাটখানিকে আরও কুঞ্চন করে আধা ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন, কি রে আগুনি, হাসনের কি হয়েছে? অমন গালটি বা হাস্যস কেন? আলগাই ধরছে তোরে? আমি হাসবো না তো তুমি হাসবা বুড়ি? আমার হাসার ব্যারাম হয়েছে তাই হাসি। তার হাতের ঝুলে পড়া চামড়া টেনে দিয়ে বলল শিখা। সেই দাদির ছেলের বউ বলল, শিখার জামাই চিঠি দিতে মনে হয়, তখন তাদের ঘর থেকে পিয়নরে বাইর হইতে দেখলাম। না রে মাইয়া? হ চাচি। লজ্জাবনত স্বরে জবাব দিয়ে শিখা কোদাল নিয়ে দৌড় দিল নিজেদের ঘরে। নুড়ি কোদাল দিয়ে মাটি স্তূপে কোপ বসালো। জিজ্ঞাসা করল, জামাই চিঠিতে কি লিখছে? আমার কাছে যা লিখার লিখছে বলে শিখা মাকে বাকি কথাগুলো জানালো। নুড়ি দুঃখিত গলায় বলল, আসুক, আমি তারে পিঠা রসের ক্ষীর রাইন্ধা খাওয়ামো। একটা হারামি মা পোলার মন যারে চাইছে তারে বিয়া করছে, তুই এমন গাল ফুলায় থাকস কে? নতুন চেয়ার তো কেনা হইলই, ঢেলাগুলান লেপা দিমু, সুন্দর লাগবো দেখতে। আমার যা আছে তাই, অজু কইরা ঘরে যা, আজান দিয়া দেব, নামাজ পইরা পড়তে বয়। শিখা পুকুর ঘাটে চলে। তালগাছের মোটা গুড়ির উপর বসে ঠোঁট ভিড়িয়ে আপন মনে হাসতে থাকে। আজানের ডাক শুনতে পেয়ে তরবরিয়ে নিচের সিঁড়িতে নেমে যায় উজু করার জন্যে।
শীতবস্ত্র বিতরণ শেষে তালুকদার সবাইকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাদশা গিয়ে তার দুঃসম্পর্কের এক খালার আশ্রয়ে থাকা মা জুলফাকে দেখে আসলো। জুলফার শরীর আজকাল ভালো যাচ্ছে না। বাদশার ভিতরে তাড়না কাজ করে, দ্রুত কাজ সারতে হবে। তবে শীতটা পার হয়ে যাক, শীতের জন্য কাজ সফল করা অসম্ভব। তালুকদারও শীতে একটু অসুস্থ থাকে, তাকে ঘর থেকে বের করা দুরূহ হয়ে পড়বে। বাদশা তার মতো করে সকল প্রস্তুতি নিতে থাকে। সুযোগ করে মধুপুর গ্রামে আসে, নুরির সঙ্গে দেখা করে। সে নুরিকে ভারী কি গলায় জিজ্ঞাসা করে, খালাম্মা, আপনার সকল প্রস্তুতি কত দূর? আর একটা কথা আপনাকে সাবধান কইরা দিতে আসছে, মাথা একদম ঠান্ডা রাখবেন। উত্তেজিত হইলে ব্যর্থ হবেন, আর ব্যর্থ হওয়া মানেই আপনার আমার গর্দান কর্তন। আপনি যতই বুদ্ধিমান হন তবুও একজন নারী। আমি যতই আপনার ছোট হই না কেন, আমি একজন পুরুষ। সুতরাং সব আমার ইশারাই চলবে তখন, কিন্তু আপনার যা ইচ্ছা তাও করতে পারবেন। সেই সুযোগ আমি আপনারে দিমু। আমার প্রস্তুতি চলছে বাদশা, তোমার কথাই যুক্তি আছে। ঠিক আছে, তুমি যেমনে কইবা তেমনি সব হইব। বাদশা চলে যায়। গটগট ও পায়ের আওয়াজ তুলে নুরি সন্দেহভোজন চোখে পেছন থেকে বাদশাকে চায়। মনে মনে নিজেকে প্রশ্ন করে, কে এই বাদশা? কি তার পরিচয়? একটা চাকরের কথাবার্তা এত শক্তিশালী কিভাবে হয়? কুসুম স্কুল থেকে বাড়ি যাচ্ছে। একটা পথের পাড়ে উঠতেই কুসুমের মাথার উপর কয়েকটা কাঁচা বড়ই টুপটাপ করে ঝরে পড়ল। কুসুম তাতানো মেজাজে উপরে চাইল, দেখে সেই ছেলেটি আম গাছের একটা মগডালে বসে আছে, দুই পা ঝুলিয়ে। লাগোয়া বড়ই গাছের ডাল থেকে কিছু বড়ই সে নিয়ে কুসুমের গায়ে ফেলল। কুসুম কিছুই বলল না তাকে। হতচকিত হয়ে পা বাড়িয়ে হাঁটা ধরল। ছেলেটি ঝুপ করে লাফিয়ে মাটিতে ঘাসের উপর পড়ল। কুসুমের সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো। সহাস্য হেসে বলল, কেমন আছো কুসুম? আপনি এত ফাজিল কেন? কি ভয়টাই না পাইছিলাম। ফাজিল বলেই তো ফাজলামো করলাম তোমার সঙ্গে। আপনার আর কাজকাম নাই, লেখাপড়া নাই, কেবল আমার পিছু লাইগা থাকেন। লেখাপড়া নাই, বিয়ে ভর্তি হয়ে আর পড়া হয়নি। এখনও তোমার ওপরেই আছি। আর কাপড়ের ব্যবসা আছে আমাদের সদরের ডালিয়া মার্কেটে। আব্বা ম্যানেজারের বসে, আমিও বসি। যেদিন তোমাকে বেশি মনে পড়ে সেই দিন যাই না, তোমার স্কুলের এদিকে চলে আসি। হইছে, দেখছেন তো, এবার চইলা যান। যাইতাছি, বড়ইগুলো নাও, বাড়িতে গিয়া লবণ দিয়া খাইবা, আর আমার কথা মনে করবা। কুসুম হাত বাড়িয়ে বড়ইগুলো নিজের হাতে নেয়। তারপর জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার নাম কাউরে কইতে মানা করছেন কে? এসব বিষয়ে সবার বাধা থাকে, কে কখন কিভাবে যাই না যায়। আর আমাদের সম্পর্ক ফাটল ধরে ঠিক আছে তার, সেই জন্য মানা করছি। তুমি কি কাউকে বলে ফেলেছো নাকি? না, তবে আমার বান্ধবীরে জানানোর ইচ্ছা আছে। সেও তার নতুন জামাইয়ের কথা আমারে সব বলে। নাম কি তার? শিখা পড়াশোনায় আমার চাইতে ভালো, তবে অর্থনৈতিক অবস্থা আমাদের চাইতে খারাপ। ও ছোট থাকতেই বাবাকে হারাইছে। ছেলেটি নির্বাক হয়ে যায় শিখার নামটি শুনতে পেয়ে। শিখা স্কুলের ছাত্রী, নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, ওকে সারপ্রাইজড দিও, একেবারে আমার সঙ্গে দেখা করিয়েই দিয়ে। এখন বলার দরকার নেই কুসুম। কুসুম মাথা হেলিয়ে সম্মতি জানায় ছেলেটিকে। ছেলেটি চিন্তিত মনে বাড়ি ফিরে যায়। ভালোবাসার মানুষের সব কথা আদেশ বেদবাক্য মনে হয়, তাই কুসুম ও শিখাকে তার প্রেমিকের কথা কিছুই বলে না, লুকিয়ে রাখে। তুমুল শীত পড়ছে। একদিন শিখা কোচিং শেষে ক্লাস থেকে বেরিয়ে এলো। নমিতা পাল এগিয়ে এসে শিখাকে ডাকলো। একটা বড় কাঁটাবিহীন ফুটন্ত গোলাপ হাতে ধরিয়ে দিল, বলল, আজ তিনি সরাসরি গেটের ভিতরে আইসা আমার হাতে দিল গো। কে দিদি? চমকিত চোখে জানতে চাইল শিখা। কে আবার? তোমার আলালের বন্ধু, প্রেমিক। এখন কই উনি দিদি? তা তো জানি না ভাই, আমাকে দিয়ে বলল এটা এসএসসি ক্যান্ডিডেট শিখাকে দিবেন। তারপর দেখলাম পথ ধরে এগিয়ে গেল। শিখা দেখলো আজ কোনো চিরকুট নেই। গোলাপের ডাটায় একটি কাঁটাও নেই। খুব যত্ন করে কাঁটাগুলো ছেঁটে ফেলা হয়েছে, যেন ফুলের কোমল ছোঁয়া পেতে গিয়ে শিখা কাঁটার আঘাত না খায় তার সরু আঙ্গুলগুলোতে। শিখা মনে মনে একচোট ঝাড়ল সেই অচেনা মানুষটিকে। ফুলটা হাতে নিয়ে হাঁটা ধরল বাড়ির দিকে। উঁচু নিচু মেঠো পথ মারিয়ে কিছু দূর চলে এলো শিখা। অমনি শীষ বাজাতে বাজাতে একটি যুবক তার পাশাপাশি হয়ে গেল। শিখা বিস্মিত হয়ে মাথা তুলে তার দিকে তাকালো। তার দু চোখ ঢাকা বড় সানগ্লাস দিয়ে, হাতে ব্রেসলেট, মাথা চুলগুলো কালো ক্যাপ দিয়ে ঢাকা। শিখা তার অবাক করা অচেনা দৃষ্টি তাক করলো মানুষটার দিকে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।